আপনারা যেমন তেমন পুরুষ মানুষ। মেয়েদের কি অবস্থা? যেই মেয়েরা ছাত্রলীগ করতো তাদের কি অবস্থা? আমাদের নারী সহকর্মী যারা নারী নেতৃত্ব যারা ছিল তাদেরকে তো আপনি অবগত আছেন যে ৫ আগস্ট পরবর্তী পূর্ববর্তী সময় থেকে বর্তমান তাদেরকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে তাদেরকে হ্যারাসমেন্টের একটা এই বর্তমান সময়েও তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তির সম্মুখীন হতে হচ্ছে ছাত্রলীগ করার কারণে। নারী নেতৃত্বের ক্ষেত্রে এটা আরো বেশি চ্যালেঞ্জিং। তাদেরকে যেভাবে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় তাদেরকে প্রচুর পরিমাণে হেনস্থার শিকার হতে হচ্ছে। তবুও তারা নারী নেত্রীরা অনেকেই টিকে আছেন। এখনো তারা জয় বাংলার প্রতি তারা তারা আস্থাশীল রয়েছে। নারী নেত্রীরা সংগ্রাম করছে। পাশাপাশি তারা নিজেদেরকে একটু আড়াল করে রাখারই চেষ্টা করছে যে আসলে যদি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি চলে আসে বা তারা যদি কোনো পোস্ট দেয় ফেসবুকে দেখা গেছে শিবির বা জামাত শিবির বলেন ছাত্রদল বলেন তাদের বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে বট অ্যাটাক তাদেরকে তাদের উপর চালাচ্ছে এবং যেভাবে তাদেরকে হেনস্থার শিকার করছে এটি খুবই লজ্জাজনক। নারী একজন নারীর প্রতি যে সম্মান সেই সম্মানের জায়গাটা বর্তমানে আমরা দেখছি না যে একজন নারীর প্রতি যে একজন যে সমাজের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি মনে হয় পরিবর্তন হয়ে গেছে। আমাদের নারী নেত্রীরা সাহসের সাথে সেগুলো মোকাবেলা করছে তবুও তারা তারা এই অন্যায় অবিচারের প্রতি তারা কথা বলছে তারা নিজেদেরকে টিকিয়ে রাখছে। সাব্বির, আমি জানি আপনার সঙ্গে আরো অনেকের যোগাযোগ আছে। তাদের অবস্থা কিরকম যদি আপনার মুখে একটু শুনতাম। শুনতে পাই না সাব্বির, আপনার কথা শুনতে পাই না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিষয়টা শুনতে যতটা না মানে ভালো লাগে যে আমার সাথে অনেকের যোগাযোগ আছে, কিন্তু তার থেকে বেশি কষ্ট লাগে যে তাদের রূঢ় বাস্তবতা যখন আমাদের সামনে চলে আসে। কারণ কি, এমনও মানুষ পেয়েছি আমি যখন আমাকে ফোন করে বলে, ভাই আমি গতকাল থেকে কিছু না খাওয়া, বিকাল ৩টা বাজে, তখন তার সাথে যখন আমার কথা হচ্ছে দেখা গেছে তার ১ দিন ২ দিন আগে থেকে সে না খাওয়া। অনেকে লজ্জায় বলতে পারে না, এরকম আছে, প্রচুর আছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে ক্যাম্পাস রাজনীতি বন্ধ করার জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, রীতিমতো প্রজ্ঞাপন জারি করে বলা হলো যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না, তাহলে এখন রাজনীতি করছে কারা? তার মানে কি, এই বিবৃতিটা কিংবা এই প্রেস রিলিজটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুধুমাত্র ছাত্রলীগকে দমানোর জন্য ব্যবহার করেছে? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মৌলিক চাহিদা হরণ। মৌলিক চাহিদা তো প্রত্যেকটা নাগরিকের মানে প্রাপ্য হক। এই হকটা কারা নষ্ট করছে? খেয়াল করে দেখবেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপির ছেলেমেয়েরা কি পড়াশোনা করে নাই? ক্যাম্পাসে কি তারা কথা বলে নাই? আচ্ছা, মানলাম ক্যাম্পাসে ছাত্রলীগ তারা কথা বলতে দেয় নাই, ভালো কথা। কিন্তু তারা তো পড়ালেখা করতে পারছে, পারছে তো? তাহলে এই যে ৪০৩ জন শিক্ষার্থীকে টার্গেট করে বহিষ্কার করা হলো, তাহলে এই ৪০৩ জন ঢাবি শিক্ষার্থীর মৌলিক চাহিদা হরণ করা হলো, তাহলে এটা কি তাদের সঙ্গে এক ধরনের বৈষম্য করা হয়নি? শুধু এই ৪০৩ জন তো ঢাবির অফিসিয়াল রেকর্ড। আনঅফিসিয়াল অনেকেই আছে, এখনো ক্লাস করতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, ক্লাসে যাচ্ছে না। আনাচে কানাচে অনেক ইউনিভার্সিটি রয়েছে, স্কুল রয়েছে, সেখানে তারা যেতে পারছে না মবের ভয়ে। তাহলে এটাই কি জননিরাপত্তা? এটাই কি এডুকেশন সিস্টেমের নিরাপত্তা? যে হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেম যে কতটা ঝুঁকিপূর্ণ এটা কিন্তু তার প্রমাণ। কেমন প্রমাণ? যে আজকে ধরেন এডুকেশন নেওয়ার জন্য এই ছেলেটা যদি ক্যাম্পাসে যায়, একে তো মেরে আহত করা হবে। তারপর কি হবে? ওই আহত অবস্থায় তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। অলরেডি ওদের ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকটা পেয়েছি আমি জেলখানায়। মেরে আহত অবস্থায় ওই অবস্থায় পাঠিয়ে দিচ্ছে, তাদের কোনো সুচিকিৎসা নাই জেলের ভিতরে। একটা নাপা বা প্যারাসিটামল যে খাবে সেটাও জেল কর্তৃপক্ষ তাদেরকে দেয় না। তাহলে প্রথমত এখানেও নিরাপত্তা ঝুঁকি আছে। দ্বিতীয়ত, এই যে বিবৃতিটা এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ঠিক আছে? তো সব মিলিয়ে আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এত কিছু যে হয়ে গেল এই ছেলে মেয়েগুলোর উপর, এদের ভবিষ্যৎ বা এদের ফিউচারটা কি? এরা তো পড়াশোনা করতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজনীতিতে কোনো মতাদর্শের আদলে নিজেকে পরিচালনা করা এটা তো একটা গণতান্ত্রিক অধিকার। সংবিধানে কি রাজনীতি নিষিদ্ধ বলা আছে? কিংবা আইনে কি রাজনীতি নিষিদ্ধ বলা আছে?
তাহলে রাজনীতি বিমুখ কইরা নতুন প্রজন্মকে রাজনীতি থেকে বিতাড়িত করার যে চক্রান্ত, -2 ফর্মুলার যে অংশটা এখানে বাস্তবায়ন হয়েছে ওদের ক্ষেত্রে, এটা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার একটা ইঙ্গিত। খেয়াল করে দেখবেন, ও হয়তো বড় নেতা হতে পারবে না, হয়তো আজকের পর থেকে দেখবেন যে আপনার আমার সাথে যোগাযোগও হবে না, কিন্তু এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যারা পড়ালেখা করতে পারছে না। এদের ফিউচারের দায়ভার কে নিবে? ডিপ স্টেট নেবে? ইউনূস সরকার নেবে? কিংবা বর্তমান যে সরকার যে মানে রানিং চলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে নেবে? এই আসিফ নজরুল কিন্তু ইন্ডিকেট করে মানে একেবারে টার্গেট করে করে এই 403 জনের তালিকা দিচ্ছে এবং এই 403 জনকে বহিষ্কার করছে। কারণ এই আসিফ নজরুল খুব ভালো করেই জানে ওর ইউনিভার্সিটিতে কারা কারা ছাত্রলীগ করে এবং কোন কোন ছেলে ছাত্রলীগের ব্যাপারে কট্টর। ব্যাপারগুলো খেয়াল করে দেখবেন, কিন্তু এই ডটগুলো মিলান। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তো আছে উপদেষ্টা পরিষদে, তাহলে তারা কেন এই সমস্ত ছেলে মেয়ের লেখাপড়ার নিরাপত্তাটাকে নিশ্চিত করছে না? এর দায়ভার কার? আসিফ নজরুলকে দায় এড়াতে পারে? কিংবা এই যে আপনাদের সকলের প্রিয় মোনামি ম্যাডাম, ন্যাকামি ম্যাডাম, ন্যাকামি ম্যাডাম কি এই জিনিসটাকে এড়াতে পারে? এরা কি তার স্টুডেন্ট না, নাকি সেই স্টুডেন্টের মধ্যেও ভেদাভেদ রাজনীতি শুরু করে দিয়েছে? কোনটা? জি, পল্লব, পল্লব আপনি দেখুন, আপনি ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের কমিটিতে ছিলেন, তাই না? এই যাদেরকে বহিষ্কার করেছে তারা কি সবাই ছাত্রলীগের কমিটিতে ছিলেন? জি, আসলে আমাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে সবাই ছাত্রলীগের কমিটিতে ছিল। আমাদের এটি হচ্ছে যে মূলত যেটি সাব্বির ভাই বলল, এটি একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান। এটি মূলত শুরু হয় 15ই জুলাই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় জনসম্মুখে সাধারণের সামনে প্রকাশ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে। এটি বিষয়টি একটি নাটকীয় অধ্যায় আমি মনে করি। সেটি হচ্ছে যে আপনাকে অবগত করে রাখি যে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15ই জুলাইয়ের পূর্ববর্তী সময়ে কোটা আন্দোলন শুরু হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই কোটা আন্দোলনের সবাই কোটা আন্দোলনের পক্ষেই বলেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ কোটা নিয়ে তাদের যে চিন্তা চেতনা বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ কোটার যৌক্তিক সমাধান চায়। যেহেতু এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছিল, আমরা সবাই কথা বলেছিলাম যে কোটা আন্দোলন যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া, আদালতের মাধ্যমে এটি সমাধান হবে। সো আমরা একটু অপেক্ষা করি আদালত কিভাবে এটি সমাধান করে, সেটির বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখি। সো আমরা কিন্তু এই কোটা আন্দোলন থেকে শুরু থেকেই কিন্তু এটির পক্ষেই ছিলাম এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে, বাংলাদেশ ছাত্রলীগ জনসচেতনতা তৈরি করেছে যে কোটা আন্দোলনের পক্ষে। যখন 15ই জুলাই কোটা আন্দোলনকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয়, কিভাবে সহিংসতায় রূপ দেওয়া হয় সেটি হচ্ছে যে 15ই জুলাই কোটা আন্দোলন কেন্দ্র করে হলপাড়ায় যে মিছিলটা এসেছিল, সেই মিছিলটা প্রথমে আমাদের 71 হলের গেট ভাঙচুর। প্রথমে তারা 71 হলের সামনে গিয়ে মাইকে ডাকাডাকি শুরু করে, বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে হলের শিক্ষার্থীদেরকে কোটা আন্দোলনে আসার জন্য তারা ডাকে। কিন্তু তখন শিক্ষার্থীরা এই আন্দোলনে সাড়া দিচ্ছিল না, কারণ তার আগের দিন তারা অনেকেই বুঝতে পারছিল যে এই আন্দোলনকে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী সাজিয়ে অন্যদিকে ডাইভার্ট করার ট্রাই করা হচ্ছিল। সো সেই সময়ে অনেক শিক্ষার্থী এই আন্দোলনকে সাড়া দিচ্ছিল না, তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা হল গেট ভাঙচুর শুরু করে। হল গেট ভাঙচুর শুরু করার সময় আমাদের বিজয় 71 হল ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সাবাত আল ইসলাম সহ সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীরা নিচে চলে আসে এবং এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি শুরু হয় এবং সাবাত আল ইসলামকে প্রচুর মারধর করা হয় এবং সাবাত আল ইসলামের মাথা ফেটে যায়। এবং পরবর্তীতে আমরা সেটি দেখেছি যে সাবাত আল ইসলামের সেই ছবিটাও সাধারণ শিক্ষার্থীর রক্তাক্ত ছবি হিসেবে চালিয়ে দেওয়া হয়। এবং আমি আরেকটু কোট করে বলতে চাই, কিছুদিন আগে শিবিরের সাধারণ সম্পাদক, যিনি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছে এবং ডাকসুর জিএস হিসেবে দায়িত্বে রয়েছেন, এস এম ফরহাদ মিডিয়াতে বলেছেন যে 15ই জুলাই আমরা আগে থেকে ক্যামেরাম্যান ঠিক করে রেখেছিলাম যেন অ্যাগ্রেসিভ ফুটেজ গুলো আমরা আগে ভাগে নিয়ে মিডিয়াতে চালিয়ে দিতে পারি। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে এটি একটি পরিকল্পিত এবং সবকিছু একটু মেটিকুলাস প্ল্যান অনুযায়ী সাজানো। এবং পরবর্তীতে যখন এই সহিংসতাটা তৈরি হয়, পরবর্তীতে আমরা যখন আমাদের হলগুলোতে যখন ভাঙচুর চালানো হয়, আমাদের উপর যখন আঘাত আসে, তখন আমরা এটিকে প্রতিরোধ হিসাবে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং এই প্রতিরোধকে কেন্দ্র করে
মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 403 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এবং সাব্বির ভাই যেটি বললো যে আসিফ নজরুলের দায় রয়েছে, এই এই কমিটির যে প্রধান করা হয় তিনিও আসিফ নজরুলের ডিপার্টমেন্টের শিক্ষক এবং আসিফ নজরুল অত্যন্ত ঘনিষ্ঠ সহচর। এবং এটি একটি পরিকল্পিত সাজানো নাটক। প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ডিপার্টমেন্টে বয়কটের নাটক করা হয়। বয়কটের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলায় মামলা দেওয়া হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। পরবর্তীতে এই মিথ্যা মামলার জের ধরে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 128 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। প্রায় 1-1.5 বছর পর বর্তমানে 403 জন ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মী, এটি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে একদম আমাদের হল পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত, তাদের প্রত্যেককেই এই বহিষ্কারের আওতায় তারা নিয়ে আসে। তো মানে সেই বহিষ্কারের পর থেকে মানে কি অভিযোগ, কি আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি? এটি খুব হাস্যকর। আসলে আমি সাব্বির ভাইকে বলছিলাম সেদিন যে আসলে বহিষ্কারের বিষয়ে যেটি উল্লেখ করা হয়েছে, আমাদের বহিষ্কার আদেশে বলা হয়েছে যে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহিংসতা আমরা চালিয়েছি, সেখানে আমরা ককটেল নিক্ষেপ করেছি, আমরা বিদেশি পিস্তল হাতে গুলি করেছি এবং আমরা শিক্ষার্থীদেরকে মারধর করেছি। কিন্তু আপনি যদি 15ই জুলাইয়ের ফুটেজ গুলো দেখেন মিডিয়ায়, আপনি কোথাও দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিঙ্গেল ককটেল ফুটানো হয়েছে বা কাউকে গুলি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছেন। সো এটিকে এত বেশি বিশাল হাইলাইট করে যে শুধুমাত্র আমি যেটি উল্লেখ করলাম আমার পূর্বে যে অ্যাগ্রেসিভ ফুটেজ গুলোকে এমন ভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রচার করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে সমাজের চোখে, বাংলাদেশের মানুষের চোখে কালারিং পলিটিক্স করার জন্য তারা এটি করেছে। যে বাংলাদেশ ছাত্রলীগকে কালার করার জন্য তারা সেই অ্যাগ্রেসিভ ফুটেজ গুলোকে মিডিয়াতে চালিয়ে দিয়ে, বিভিন্ন পেজ নামে বেনামে যে পেজ গুলো আছে সেই পেজ গুলোতে চালিয়ে দিয়ে তারা এমন একটি অভয় তৈরি করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশাল হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করছে, এরকম কোনো ঘটনা। শুধু ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, হাতাহাতির পর্যায়ে হয়েছে।